পুরো পরিস্থিতিটাই যেন তাদের কাছে ধাঁধার মতো লাগছে। এদিকে আদনান সাহেবকে ইতিমধ্যেই রিকভারি রুমে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখনও কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই কারণেই সবাই এক পলক দেখার পর করিডোরেই দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ঠিক সেই সময় করিডোরে ফিরে এলো নীল, ডাক্তারের সঙ্গে কথা বলে। দূর থেকে সেই দৃশ্যটা দেখে থমকে দাঁড়ালো। রিদিয়া আর কায়েন দুজনকে এভাবে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে তার বুকের ভেতরটা হঠাৎ করেই মোচড় দিয়ে উঠল। একটা তীব্র কষ্ট বুকের ভেতর ছড়িয়ে পড়ল। তবুও সে নিজেকে সামলে নিল, কারণ তার ভেতরের কোথাও একটা সত্যি এখন স্পষ্ট হয়ে উঠছে। যে মানুষটাকে এতদিন সে ভুল বুঝেছে, যাকে এতদিন খারাপ ভেবেছে, আজ সেই মানুষটাকে সে নতুন করে দেখছে। আর সেই মানুষটাই হয়তো রিদিয়ার জন্য সবচেয়ে উপযুক্ত। কায়ান আর রিদিয়াকে একসঙ্গে দেখে জাহানারা বেগমের ভেতরের রাগটা আর আটকে রাখা গেল না। তিনি দ্রুত পা ফেলে তাদের দিকে এগিয়ে গেলেন। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি চিৎকার করে উঠলেন, অসভ্য মেয়ে, কী করছিলিস ওই রুমে? সম্পর্কে জ্ঞান নেই। এদিকে তোর নানাই অসুস্থ আর ওদিকে ছি। এই চিৎকারে রিদিয়া কেঁপে উঠল। ভয়ে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল মুহূর্তেই। ওনার গলায় অপমান আর ক্ষোভের তীব্রতা এতটাই স্পষ্ট যে পুরো করিডোর যেন নিস্তব্ধ হয়ে গেল। কথা শেষ করেই জাহানারা বেগম মুহূর্তের মধ্যে হাত তুললেন। রিদিয়া যেন আগেই বুঝে গিয়েছিল কি হতে চলেছে। সে চোখ মুখ শক্ত করে বন্ধ করে নিল, কিন্তু কয়েক মুহূর্ত কেটে গেলেও গালে সেই চটটা পড়ল না। কিছুক্ষণ পর রিদিয়া ধীরে ধীরে এক চোখ খুলে তাকালো। দেখল জাহানারা বেগমের তোলা হাতটা মাঝ আকাশেই থেমে আছে, আর সেই হাত শক্ত করে ধরে আছে খায়ান। দুজনের চোখেই যেন আগুন জ্বলছে। জাহানারা বেগম রাগে থরথর করে কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত চেপে বললেন, এত বড় স্পর্ধা নিজের ভাগ্নির সঙ্গে। Shut the fuck up. কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ এক গর্জনে পুরো করিডোর যেন কেঁপে উঠল। কায়ানের সেই বজ্র গর্জনের মতো কণ্ঠে মুহূর্তের মধ্যে সবাই থমকে দাঁড়িয়ে গেল। করিডোরে যেন এক অদ্ভুত ভয় ছড়িয়ে পড়ল। জিনিয়া আর মাহিয়া ভয়ে থরথর করে কাঁপছে। তারা একে অপরের হাত শক্ত করে ধরে আছে। নীল পরিস্থিতি যে ভয়ঙ্কর দিকে যাচ্ছে সেটা বুঝে দ্রুত এগিয়ে এলো তাদের দিকে। এদিকে জাহানারা বেগম ওর আগে কাঁপছেন। রিদিয়া অসহায় চোখে তাকিয়ে আছে কায়ানের দিকে। তার মনে হচ্ছে এই মানুষটা না জানি আবার কি করে বসবে। কায়ানের ভারী নিঃশ্বাস যেন পুরো করিডোর জুড়ে ছড়িয়ে পড়ছে। হঠাৎ সে জাহানারা বেগমের হাতটা ছিটকে ছেড়ে দিল। তারপর এক ভয়ঙ্কর ঠান্ডা কণ্ঠে বলে উঠল, How dare you, mother-in-law? How dare you? কায়েন্তিমের আর্সেলানের সামনে তার মিসেস আর্সেলানের গায়ে হাত তুলতে চান? এত বড় স্পর্ধা কে দিয়েছে আপনাকে? কথাটা যেন বজ্রপাতের মতো পুরো করিডোরের ওপর আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যে সবাই স্তব্ধ হয়ে গেল। জিনিয়া আর মাহিয়া হাঁ করে তাকিয়ে আছে। তাদের মাথার ভেতর যেন হঠাৎ করে পুরনো স্মৃতিগুলো ঘুরে উঠল। সেই তড়িঘড়ি করে হওয়া বিয়ের মুহূর্তগুলো। জাহানারা বেগম অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠলেন, কি কি বললে? পাশ থেকে নীল তাড়াতাড়ি এগিয়ে এসে জাহানারা বেগমকে ধরে ফেলল। ফুফু, প্লিজ শান্ত হও। কায়ান এখনও শক্ত করে ধরে আছে রিদিয়ার বাম হাত। সে আবার গম্ভীর কণ্ঠে বলে উঠল, যা শুনেছেন mother-in-law, আপনার কথাগুলো ফিরিয়ে নিন। আপনি যেমন মিসেস আর্সেলানের জন্য বাজে শব্দগুলো প্রয়োগ করেছেন, সেগুলো ফিরিয়ে নিন এই মুহূর্তে। তাহলে এখান থেকে একটা মানুষের সুস্থভাবে ফিরে যেতে পারবে না। অ্যাপোলোজাইজ রাইট নাও টু মাই বেবি। বার কাউন্টারের সামনে বসে আছে মার্সেলো। তার সামনেই সারি সারি খালি গ্লাস। একটার পর একটা গ্লাস শেষ করে যাচ্ছে। সে যেন মদের সঙ্গে সঙ্গে নিজের ভেতরের আগুনটাও নিভিয়ে ফেলতে চাইছে, কিন্তু আগুন কি এত সহজে নেভে? তার চোখ লাল হয়ে উঠেছে, মুখের পেশি শক্ত হয়ে আছে। মনে হচ্ছে সে যেন নিজের রাগ আর অপমান কোনোভাবেই আর ধরে রাখতে পারছে না। মদের গ্লাসটা শক্ত করে চেপে ধরে তাতে দাঁত পিষে হঠাৎ বলে উঠল, সব শেষ করে দিল, আমার সব খেলা শেষ করে দিল ওই কায়ান দেবীর। তার কণ্ঠে এমন এক বিষাক্ত ঘৃণা লুকিয়ে আছে যেন প্রতিটি শব্দ ছুরি হয়ে বেরোচ্ছে। এরপর গ্লাসের ভেতরের মাদক দ্রব্যটুকু সে এক নিমেষে ঢকঢক করে গিলে ফেলল। মুহূর্তের মধ্যে পুরো গ্লাস খালি।
গ্লাসটা সেই শব্দ করে বার কাউন্টারের ওপর রেখে দিল, যেন সেই শব্দের মধ্যে জমে থাকা রাগটাও ছুঁড়ে ফেলতে চাইছে। তারপর আবার দাঁতে দাঁত পিষে ফিসফিসিয়ে উঠল। কেন কেন সবসময় ওই কায়েন 10 ধাপ এগিয়ে থাকবে? তার চোখে তখন এক অদ্ভুত উন্মাদনা। মনে হচ্ছে এই মুহূর্তে যদি কায়েন সামনে থাকতো তাহলে হয়তো সে তাকে ছিঁড়েই ফেলতো। ঠিক সেই সময়ই হঠাৎ তার দ্বিতীয় ফোনটা বেজে উঠল। নোটিফিকেশনের ছোট্ট শব্দটা যেন পুরো পরিবেশটাকে বদলে দিল। সেই শব্দ শুনতেই মার্সেলোর শরীর হালকা কেঁপে উঠল। তার মুখের রং মুহূর্তেই বদলে গেল। কয়েক সেকেন্ড সে স্থির হয়ে রইল, তারপর কাপা হাতে ধীরে ধীরে ফোনটা তুলে সামনে নিল। স্ক্রিনে মেসেজ ওপেন করতেই তার চোখ বড় হয়ে গেল। সেখানে লেখা। মেসেজটা পড়া শেষ হতেই মার্সেলোর চোখের ভেতর রাগ আর ভয়ের এক অদ্ভুত মিশ্র ছায়া ভেসে উঠল। পরের মুহূর্তেই সে রাগে ফোনটা ছুঁড়ে মারল সামনে। খুব ধীর ঠান্ডা কণ্ঠে সে ফিসফিস করে বলল, এলিফ। সেই এক শব্দের মধ্যে এমন এক ইঙ্গিত লুকিয়ে আছে যেন নতুন এক ঝড় শুরু হতে চলেছে। ইতালির ভেনিস শহরটা যেন অন্য এক জগৎ। চারপাশে অসংখ্য পানির ক্যানেল তার বুক চিরে ভেসে চলেছে। কালো গন্ডোলা, সেই গন্ডোলার ধীর ভেসে চলা যেন সময়ের স্রোতের সঙ্গেই তাল মিলিয়ে চলছে। দূরে দূরে দাঁড়িয়ে থাকা প্রাচীন স্থাপত্যগুলো যেন শত শত বছরের ইতিহাস বুকে নিয়ে নীরবে গল্প বলে যাচ্ছে। সন্ধ্যার নরম সোনালি আলো যখন পানির উপরে পড়ে তখন পুরো শহরটা যেন আরও রহস্যময় হয়ে ওঠে। ক্যানেলের জল চিকচিক করে ওঠে, আর সেই আলোয় পুরনো বাড়িগুলোর ছায়া পানির উপর দুলে দুলে এক অদ্ভুত মায়াবী দৃশ্য তৈরি করে। সরু জলপথের দুপাশে দাঁড়িয়ে থাকা প্রাচীন বাড়িগুলো যেন শত বছরের স্মৃতি বয়ে নিয়ে চলছে। কোথাও কোথাও জানালার পাশে ঝুলছে লাল ফুলের টব, আবার কোথাও পুরনো বারান্দা থেকে ঝুলে আছে নকশা করা লোহার রেলিং। দূরে কোথাও গন্ডোলিয়ারের গানের সুর ভেসে আসে মৃদু, বিষণ্ণ অথচ অপূর্ব সুন্দর। সেই সুর যেন বাতাসের সঙ্গে মিশে পুরো শহরটাকে এক অদ্ভুত স্বপ্নময় আবহে ঢেকে রাখে। এই শহরে দাঁড়ালে সত্যিই মনে হয় সময় যেন ধীরে ধীরে বয়ে যাচ্ছে, কিন্তু এই সুন্দর স্বপ্নময় শহরের বুকের ভেতরেও লুকিয়ে আছে অন্ধকার। এই একই শহরের কোথাও এক পুরনো ইউরোপিয়ান বাড়ির গভীর বেসমেন্টে এক ভিন্ন দৃশ্য। সেই বেসমেন্টের অন্ধকারের ভেতর থেকে ভেসে আছে এক বৃদ্ধা মহিলার কণ্ঠস্বর। কণ্ঠে আছে স্নেহ, আছে গভীর কাতরতা। তুরস্ক ভাষায় তিনি যেন বারবার কাউকে ডাকছেন। শব্দগুলো বারবার প্রতিধ্বনিত হয়ে ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে। সেই ডাকে এমন এক মায়া লুকিয়ে আছে যেন তিনি কারোর জন্য অপেক্ষা করছেন বহু দিন ধরে। হঠাৎ করেই বেসমেন্টের ভারী দরজাটা কড়াত করে খুলে গেল। মুহূর্তের মধ্যে সেই কণ্ঠ থেমে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে বাইরের কৃত্রিম আলো একটু ভেতরে ঢুকে পড়ল, কিন্তু ঘরটা এতটাই অন্ধকার আর স্যাঁতস্যাঁতে যে সেই আলো যেন পুরোটা ভেদ করতে পারল না। ঘরের দেওয়ালগুলো স্যাঁতস্যাঁতে, কোথাও কোথাও প্লাস্টার উঠে গেছে। বাতাস ভারী, ভেজা গন্ধে ভরা। মনে হচ্ছে যেন বহুদিন এখানে সূর্যের আলো প্রবেশ করেনি, না এসেছে কোনো তাজা বাতাস। ঘরের মাঝখানে বসে আছে সেই অর্ধবয়স্ক মহিলা। তার দুই হাতে লম্বা লোহার শিকল বাঁধা, শিকলের এক প্রান্ত দেওয়ালের সঙ্গে আটকানো। পাশেই রাখা একটি জগ আর একটি পানির গ্লাস। দরজা খুলতেই আলো চোখে পড়ল। মুহূর্তেই সেই অর্ধবয়স্ক মহিলা আলোর ঝলকানি সহ্য করতে না পেরে নিজের রুক্ষ হাতটি চোখের সামনে তুলে ধরলেন। তার পরনে একটি সাদা গাউন, কিন্তু সেই গাউন এখন স্যাঁতস্যাঁতে, মলিন, কোথাও কোথাও ছেঁড়া। তার শরীর রুগ্ন, দুর্বল, চুলগুলো আধা পাকা, কালচে আর সাদার মিশ্রণ। গায়ের রং একসময় নিশ্চয়ই খুব ফর্সা ছিল, ধবধবে, কিন্তু এখন সেখানে জমে আছে ধুলো, ময়লা আর অবহেলার ছাপ। হাত পা জুড়ে কাটা ছেঁড়ার দাগ, দেখেই বোঝা যায় তিনি ঠিকমতো খাবারও পান না। ঠিক তখনই দরজার বাইরে হঠাৎ করে একটা খাবারের প্লেট তার দিকে ছুঁড়ে দেওয়া হলো। প্লেটটা ঠক করে মেঝেতে পড়ল। সেই প্লেটে ছিল মাত্র একটা ব্রেড বান।
মহিলা তাড়াতাড়ি নিজের চোখের সামনে থেকে হাত সরালেন। চোখে তখনও আলোয় জ্বালা করছে, কিন্তু প্লেটের দিকে তাকাতেই তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল, ক্ষীণ, ক্লান্ত, কিন্তু কৃতজ্ঞ। তিনি দ্রুত ব্রেড বানটা তুলে নিয়ে খেতে শুরু করলেন। এমনভাবে খাচ্ছেন যেন বহুদিন ধরে ঠিকমতো কিছু খাওয়া হয়নি। খেতে খেতে বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে এলো। মহিলা ব্রেড বান খেতে খেতে ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখ দুটো নীলাভ, গভীর, ক্লান্ত, কিন্তু আশ্চর্য রকম কোমল। সেই দৃষ্টিতে আছে শুধু মায়া, অসহায় কাতরতা আর অগাধ বেদনা। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন হ্যাঁ বোঝাতে। ইয়ার কি হচ্ছে? আমার মেয়ের হাত ছাড়ো এই মুহূর্তে। ওর সম্পর্কে তোমার ভাগ্নি হয় ভুলে যাচ্ছ? এরপর তিনি রিদিয়ার দিকে তাকিয়ে আরও কঠিন স্বরে বললেন, এদিকে আয় এই মুহূর্তে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে এই কায়ানের শরীরের প্রতিটা পেশি যেন টান টান হয়ে উঠল। তার ভেতরের রাগটা যেন আগুন হয়ে জ্বলে উঠল মুহূর্তেই। এক ঝটকায় সে রিদিয়াকে আরও কাছে টেনে নিল, এমনভাবে যেন তাকে নিজের অস্তিত্বের ভেতর লুকিয়ে ফেলতে চায়। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিদ্রূপ মাখা ভয়ঙ্কর হাসি। দাঁতে দাঁত চেপে চোখে জ্বলতে থাকা আগুন নিয়ে সে বলে উঠল, ইউ আর নট মাই বডি, রাইট মাদার ইন ল? সো ইয়ার্কি করার কোনো প্রশ্ন আসছে না। তার কণ্ঠে এমন এক ঠান্ডা হুমকি লুকিয়েছিল যা শুনে করিডোরের বাতাসও যেন আরও ভারী হয়ে উঠল। এই উত্তপ্ত মুহূর্তের মাঝেই রিদিয়ার চোখ ছুটে গেল জিনিয়া আর মাহিয়ার দিকে। সে অসহায়ভাবে ঠোঁট উল্টে তাদের দিকে তাকালো, চোখের ইশারায় সাহায্য চাইল, কিন্তু তারা যেন ইচ্ছে করেই দৃষ্টি সরিয়ে নিল। নিচের দিকে তাকালো, আবার অন্যদিকে তাকালো, এমন ভান করলো যেন রিদিয়াকে তারা চেনেই না। সেই মুহূর্তে রিদিয়া বুঝে গেল তার এই মির্জাফোন বোনগুলো এগিয়ে আসবে না, সে একাই। কে যেন বললেন? ভাগ্নি, রাইট? এক মুহূর্ত চুপ থেকে তারপর গর্জে উঠল সে, হো দ্য হেল আর ইউ? নেক্সট টাইম এই ওয়ার্ডটা মুখ থেকে যদি কারো মুখ থেকে আর একবার বেরিয়েছে, দেন আই উইল রিয়েলি ফরগেট এক্স্যাক্টলি হু দে আর। কায়ানে নীলাভ চোখ জোড়ায় যেন রক্তিম আগুন দাউ দাউ করে জ্বলছে। হাতার ভাঁজ তুলে রাখা সাদা শার্টের নিচে স্পষ্ট ফুটে উঠেছে শক্ত ভেইন্সগুলো। প্রতিটা শিরা যেন তার ভেতরের উত্তাল রাগের সাক্ষী। চোয়াল শক্ত হয়ে আছে, দৃষ্টিতে এমন এক কঠোরতা যা দেখে যে কেউ এক পা পেছাতে বাধ্য। এই অবয়ব দেখে নীলের বুকটাও কেঁপে উঠল। সে এতক্ষণ পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিল, কিন্তু এই মানুষটার সামনে দাঁড়িয়ে যেন সব হিসাব নিকাশ গুলিয়ে যাচ্ছে। কায়ানের গর্জনে ইমলা বেগম, মাহিয়া, জিনিয়া সবাই থমকে গেছে। কেউ কোনো শব্দ করার সাহসই পাচ্ছে না। করিডোরে যেন জমাট বাঁধা ভয় ছড়িয়ে পড়েছে। আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে রিদিয়া। ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তার। একদিকে তার আম্মু, যিনি রাগে অন্ধ হয়ে তাকে অপমান করেছেন, অন্যদিকে কায়ান, যে তার জন্য দাঁড়িয়েছে, কিন্তু সেই দাঁড়ানোই এখন তার আম্মুর প্রতি অসম্মান হয়ে দাঁড়াচ্ছে। সে সহ্য করতে পারছে না আর, চাইছে কিছু বলতে, থামাতে, কিন্তু কাকে থামাবে? নিজের স্বামীকে নাকি নিজের আম্মুকে? স্বামী, এই মানুষটা এখন তার স্বামী। কেউ না মানলেও এই মানুষটাই তার 3 কবুল বলা স্বামী। আমাদের মধ্যে 7 পুরুষের কোনো ব্লাড রিলেশন নেই। ওরা আমার সঙ্গে একটা রিলেশন। শি ইজ মাই মিসেস আর্সেলান। এই কয়টা শব্দ রিদিয়ার বুকের ভেতর যেন ঢেউ তুলে দিল। একবার ভেঙে পড়ছে, আবার গড়ে উঠছে। তার সারা শরীর হিমশীতল হয়ে উঠল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবুও সে চোখ সরাতে পারছে না। কায়ান আরও এগিয়ে কাছে এলো। তাদের মাঝে এখন প্রায় কোনো দূরত্বই নেই। তার দৃষ্টি আরও গভীর হলো, আর খুব ধীরে কিন্তু স্পষ্টভাবে বলে উঠল, শি ইজ মাই বেবি। জাহানারা বেগম আর সহ্য করতে পারছেন না এই নির্লজ্জ পরিস্থিতি। জাহানারা বেগমের ধৈর্যের বাঁধ যেন ধীরে ধীরে ভেঙে পড়ছিল। ঠিক সেই মুহূর্তেই নীল, যে এতক্ষণ জাহানারা বেগমকে ধরে রেখেছিল, ধীরে ধীরে হাতটা ছেড়ে দিল। তার পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। তার বুকের ভেতরটা যেন কেউ মুঠো করে চেপে ধরেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলার কাছে দলা পাকিয়ে উঠছে অদ্ভুত এক যন্ত্রণা। মনে হচ্ছে কেউ বারবার তার বুকের ভেতর আঘাত করছে। চোখ দুটো শক্ত করে বন্ধ করে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল নীল।
নিজেকে সামলানোর শেষ চেষ্টা। তারপর নিঃশব্দে ঘুরে দাঁড়ালো। তার এই নিঃশব্দ ভাঙন ইমলা বেগমের চোখ এড়ালো না, সঙ্গে আরেকজনেরও না। এই আবেগঘন মুহূর্তটাকে যেন ছিন্ন ভিন্ন করে দিয়ে হঠাৎই কায়ান সবার দিকে একবার তাকালো। তারপর উচ্চ স্বরে বলে উঠল। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। বাক্যটা শেষ করার আগেই এক ঝটকায় রিদিয়ার কোমর ধরে তাকে নিজের কাছে টেনে নিল। এক মুহূর্তেই তাদের মাঝে থাকা সামান্য দূরত্বটুকুও মুছে গেল। রিদিয়ার নিঃশ্বাস আটকে গেল। কায়ানের হাতের শক্ত মুঠো, তার শরীরের উষ্ণতা সব মিলিয়ে যেন রিদিয়ার চারপাশে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেল। তারপর কর্কশ ভারী কণ্ঠে এসে আবার বলে উঠল। শি ইজ মাই রু, শি ইজ কায়ানের রু। কায়ানের বলা প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ রিদিয়াকে কাঁপিয়ে তুলছে। একটা মানুষের কথায় কি এমন জাদু থাকতে পারে তা এই মানুষটাকে না দেখলে জানতে পারত না। সে কি এই মানুষটার জন্য সত্যিই এতটা গুরুত্বপূর্ণ? কিন্তু এনার জন্য যে এতগুলো মেয়ের জীবন নষ্ট হয়েছে, সত্যিই কি এনার জন্য? সত্যিই কি এনার জন্য? নাকি মার্সেলো এই জিনিসগুলো নিয়েও তাকে মিথ্যে বলেছে? এরকম একটা মানুষ কি করে মেয়েগুলোর জীবন নষ্ট করতে পারে? সে কি কায়ানকে চিনতে ভুল করেছে? এর মধ্যেই জাহানারা বেগম নিজের রাগকে ক্রমশ নিয়ন্ত্রণ করতে করতে দাঁতে দাঁত পিষে বলে উঠল। নির্লজ্জ পানা অন্য কারোর সঙ্গে করো, আমার মেয়ের সঙ্গে না। ওকে ছেড়ে দাও, আমি এইসব কিছু মানি না। হু কেয়ার্স? বাই দ্য ওয়ে, মাদার ল আমার মিসেস আর্সেলনকে নিয়ে এক লক কেবিন থেকে বেরিয়ে এলাম। উপর থেকে আমার শার্টের বাটনগুলো খোলা, তারপরে বিলিভ হচ্ছে না। সবাই যেন লজ্জায় চোখ কান বন্ধ করে নিতে চাইছে, আর এখানে সব থেকে লজ্জায় পড়ছে রিদিয়া। তখন জাহানারা বেগম চিৎকার করে বলে উঠল। বন্ধ করো এই মাদার ইন ল বলা। সম্পর্ক তো মানতে পারছো না, কিন্তু নিজের বয়সটা দেখেছ? কথাটা শোনা মাত্রই কায়ানের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে উঠল। এরপর বিদ্রুপ মাখা কণ্ঠে বলে উঠল। ইয়েস, মাই শাশুড়ি মা। রোজ দেখে নিজেকে, প্লাস নিজের বয়সকে। টু মাচ হ্যান্ডসাম, টু মাচ পাওয়ারফুল, with a great immunity system. Your daughter, oops, sorry, my baby cannot even handle it. But if she manages to handle it, then I promise, we will give you a grandchild every year. কথাগুলো করিডোরে বেজে উঠতেই সবাই যেন হাঁ হয়ে গেল। রিদিয়ার লজ্জায় লাল হয়ে গেল। মনে হচ্ছে এই মুহূর্তে যদি মাটি ফাঁক করে প্রবেশ করে যেতে পারত। ইমলা বেগম লজ্জায় মাথা নিচু করে রইলেন। নীলা সহ্য করতে পারল না, ওখান থেকে নিঃশব্দে বেরিয়ে যেতে লাগলো। সেই যাওয়ার দিকেও কায়ান একবার তাকিয়ে পড়ল। কায়ান, লিমিট ক্রস করছো, আমার মেয়েকে ছেড়ে দাও। ঠিক তখনই কায়ান রাগের চিৎকার করে বলে উঠল। গলার নামিয়ে কথা বলবেন, ভুলে যাবেন না আপনি ঠিক কার সামনে দাঁড়িয়ে আছেন। এরপর কায়ানের কঠিন মুখটা ধীরে ধীরে স্বাভাবিক হলো, কিন্তু সেই স্বাভাবিকতার আড়ালেও লুকিয়েছিল গভীর এক আবেগ, এক অদ্ভুত জেদ। সে একবার গভীর দৃষ্টিতে রিদিয়ার দিকে তাকালো। সেই দৃষ্টিতে যেন ছিল অধিকার, অভিমান আর অদ্ভুত এক টান। কয়েক সেকেন্ড পরই সে দৃষ্টি সরিয়ে নিয়ে জাহানারা বেগমের দিকে ছুড়ে দিয়ে ঠান্ডা অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলল। এখনো বিলিভ নেই? ওকে, ইফ ইউ ওয়ান্ট মোর প্রুফ দেন। কথা শেষ করেই এক হাতেই রিদিয়ার কোমর চেপে আরেক হাতে রিদিয়ার চুল আঁকড়ে ধরে কর্কশ কণ্ঠে বলে উঠল। কাম বেবি, মাই মাদার ইন ল ওয়ান্টস মোর প্রুফ। এই বলেই কায়ান এক ছটকায় রিদিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিল, তার পিঠ সবার দিকে, যেন পুরো পৃথিবী থেকে আড়াল করে রাখল তাকে। তারপর এক মুহূর্ত দেরি না করে নিজের অধর দিয়ে রিদিয়ার কোমল কাঁপতে থাকা ঠোঁটকে চেপে ধরল আকস্মিক তীব্রভাবে। তবু সেই তীব্রতার ভেতরেও ছিল অদ্ভুত এক অধিকারবোধ। মুহূর্তেই সবাই চোখ বন্ধ করে নিল। জাহানারা বেগম রাগে, লজ্জায়, অপমানে ছি বলে অন্যদিকে ঘুরে গেল। এদিকে না চাইতেও রিদিয়ার হাত চলে গেল কায়ানের উন্মুক্ত বুকে। কায়ানের হৃদস্পন্দন যেন মুহূর্তেই বেড়ে গেল। রিদিয়ার চোখ বড় বড় হয়ে গেল। এখনই মনে হয় নিঃশ্বাস আটকে যাবে, কিন্তু কায়ান ডুবে যেতে লাগলো নিজেদের অধরের দুষ্টু মিষ্টি যুদ্ধে। কায়ানের ভারী নিঃশ্বাসের শব্দ তীব্র বেগে করিডোরে বাড়ি খাচ্ছে। রিদিয়া ছটফট করছে, নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু কায়ানের চুম্বনের তীব্রতা ততই যেন বেড়ে উঠল।
কায়েনের ভরে ধনুকের মতো বেঁকে যাচ্ছে রিদিয়া। মুহূর্তেই কায়েন রিদিয়ার ঠোঁট ছেড়ে দিল। দুজনেরই বুক ওঠানামা করছে। কায়েনের নীলাভ দৃষ্টিতে এখন এক অন্য রঙের ছায়া। কায়েন 1 সেকেন্ড দেরি করল না, মুহূর্তেই রিদিয়াকে নিজের কাঁধে উঠিয়ে নিল এবং শব্দ করে দরজা খুলে আবার চলে গেল সেই কেবিন রুমের ভেতরে। কেবিনের ভেতরে যেতেই রিদিয়াকে নিচে নামিয়ে দিল। রিদিয়া ভয় শুকিয়ে যাচ্ছে। এই লোকটা কি করতে চাইছে? রিদিয়া এখনও হাঁপাচ্ছে, এখনও বুক ওঠানামা করছে। ঠিক কায়েনের নিঃশ্বাস ও তীব্র গতিতে বেড়েই চলেছে। কিন্তু হঠাৎ করেই কায়েন অন্যদিকে ঘুরে গেল। এক হাত কোমরে রেখে আরেক হাত নিজের চুলের মধ্যে গুজে দিল। এইভাবেই কায়েন অস্থিরতায় এদিক ওদিক করছে। রিদিয়া এই দেখে কাপা কণ্ঠে বলে উঠল, আপনি এরকম করছেন কেন? ঠিক আছেন? কায়েন কোনো উত্তর দিল না। হঠাৎই সে দেয়ালের সামনে গিয়ে দাঁড়ালো। 2 হাত দিয়ে দেয়াল চেপে ধরল, মাথা নিচু করে ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো। রুমের ভেতর যেন ভারী হয়ে উঠল বাতাস। দুজনের নিঃশ্বাস ছাড়া আর কোনো শব্দ নেই। কিছুক্ষণ পর কায়েন ধীরে ধীরে নিজেকে সামলালো। সে ক্লান্ত কণ্ঠে বলে উঠল, তবুও ভেতরে জমে থাকা ঝড় স্পষ্ট। সরি, আই নেভার মিন টু টাচ ইউ লাইক দ্যাট। আর হবে না কখনো। বিকজ আই হেট ইউ সো মাচ। বিকজ আই হেট ইউ। আই হেট ইউ। এই কথাগুলো সোজা গিয়ে আঘাত করল রিদিয়ার বুকে। কিছুক্ষণ আগে সেই উষ্ণতা, সেই অদ্ভুত অনুভূতি এক মুহূর্তে যেন ভেঙে গুঁড়িয়ে গেল। তার বুকের ভেতরটা মুচড়ে উঠল। কায়েনের কণ্ঠ ভেঙে যাচ্ছে, যেন সে নিজেই নিজের কথায় ডুবে যাচ্ছে। হঠাৎই সে হাত তুলে দেয়ালে জোরে চাপড় মারল। নেভার মাইন্ড মিসেস আর্সেলন, তুমি আমাকে আঘাত করছো কারণ তুমি বিশ্বাস করো এই সব কিছুর পেছনে আমারই হাত আছে। তুমি আমাকে তোমার শত্রু ভেবেছো আর সেই ভাবনাতেই স্থির থাকো, কারণ সত্যি বলতে আমি তোমার অ্যানিমি। আর তুমি আমার সবচেয়ে বড় বিপজ্জনক অ্যানিমি। ঠিক এই কারণেই আমি তোমাকে বিয়ে করেছি। আর হ্যাঁ, তোমার পরিবারের সামনে আমরা একজন পারফেক্ট হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আমার টেরিটরিতে আমাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের কোনো কমিটমেন্ট থাকবে না। রিদিয়া কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। সে তো জানে সব কিছুর পেছনে এই মানুষটার হাত নেই, তবে কেন এত কঠিন হয়ে যাচ্ছে? রিদিয়া তো নিজের ভুল বুঝতে পেরেছে, তবে কেন সেই ভুল শোধরানোর সময় দিচ্ছে না? এরপর কায়ান ভারী নিঃশ্বাস ছেড়ে আবারও বলে উঠল, চেয়েছিলাম তোমাকে মুক্তি দিতে, কিন্তু তুমি নিজ হাতে তোমার স্বাধীনতার টুকরো করে ফেলেছ। এবার আমার বন্দি কারাগারে বন্দি না হওয়ার জন্য নিজেকে তৈরি হও, কারণ 24/7 আমার নজর থাকবে তোমার উপর। রিদিয়া আর সহ্য করতে পারল না, দাঁতে দাঁত পিষে বলে উঠল, মানুষ এত কঠিন কি করে হতে পারে? এই বলে মুহূর্তেই চলে গেল কায়ানের সামনে। কিন্তু গিয়ে কায়ানের সামনে দাঁড়াতেই বিস্ময় হয়ে উঠল। কায়ানের দিকে তাকাতেই তার বুক কেঁপে উঠল। কায়ানের চোখ দুটো লালচে হয়ে ছলছল করছে। এর মধ্যেই বাইরে থেকে দরজা চাপড়ানোর শব্দ আসতে লাগলো, কিন্তু রিদিয়ার কানে কোনো শব্দ পৌঁছালো না। সে যেন কায়ানকে দেখে বাকরুদ্ধ হয়ে গেল। এরপর রিদিয়া কাপা কণ্ঠে বলে উঠল, আপনি বাক্য সম্পূর্ণ করতে পারল না এবারও। তার আগেই কায়েন রিদিয়ার হাতের মধ্যে হাত গুজে, আমার মাদার ইন লর বিলিভ হয়ে গেছে এতক্ষণে। চলো, আর নিকোর অপারেশন সাকসেসফুল হয়ে গেলে তোমার পেন্ট হাউসে ছেড়ে আসবো, ততক্ষণ সবার সঙ্গে থাকবে। রিদিয়া ভ্রু কুচকে তাকিয়ে পড়ল, তারপর একটু কঠিন সুরেই বলে উঠল, পেন্ট হাউস কেন যাব? আমি কোথাও যাব না। নানাই ঠিক হলে আমার বাসায় যাব। কায়েন রিদিয়ার দিকে ঘুরে একটু ঝুঁকে বলে উঠল, বিকজ নাও ইউ আর মাই বেবি, ওকে? সো যেখানে আমি সেখানে তুমি। আর একটু আগে বলেছিলাম না, আমার কারাগারে বন্দিনী হতে হবে তোমায়। 24 আওয়ার্স আমার চোখের সামনে থাকতে হবে। আপনি তো আমাকে নিজের স্ত্রী হিসেবে মানবেন না কখনো, তাহলে আমি কেন যাব? আমি যাব না কোথাও। এই বলে কায়ানের হাত ছাড়িয়ে রাগে বেরিয়ে যেতে লাগলো। কিন্তু কায়ান নিজের চুলে হাত গুজে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তাড়াতাড়ি রিদিয়ার কাছে চলে গেল। রিদিয়া দরজার নব খুলতে যাবে, কিন্তু তার আগেই কায়ান রিদিয়াকে কোলে তুলে নিয়ে গম্ভীর কণ্ঠ নিয়ে বলে উঠল, বেবি, ডোন্ট ক্রিয়েট এনি মেস হেয়ার। তুমি ভালো করেই জানো আমি কি করতে পারি। রিদিয়া হাত পা ছেড়ে কায়ানের কোলেই দাপাদাপি করতে লাগলো। কায়ান সেদিকে ধ্যান না দিয়ে দরজা খুলতেই দেখল জাহানারা বেগম রুদ্র দৃষ্টিতে তাকিয়ে আছে। যা দেখে কায়ান চোখ ঘুরিয়ে বলে উঠল,
Too much disturbing, mother-in-law. But now you believe. জাহানারা বেগম কোনো কথা বলছে না, শুধু তার রুদ্র দৃষ্টি ছুড়ে দিচ্ছে কায়ানের দিকে। তারপর দাঁতে দাঁত পিষে বলে উঠল, আমি তো তোমাকে ভালো মনে করতাম, কিন্তু তুমি যে এতটা নির্লজ্জ সেটা আমি আজকে জানলাম। আমার ভুল হয়েছিল যে আমি এই ইস্তানবুলের মাটিতে পা রেখেছিলাম। আর আমার বেবি ইস্তানবুল থাকতে বুঝে গেছিল যে আমি কতটা নির্লজ্জ। কায়ান এই বলেই রিদিয়ার দিকে তাকিয়ে বলে উঠল। রাইট মিসেস আর্সেলান? কথাটা শোনা মাত্রই রিদিয়ার যেন এই লোকটার চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। সে ভয়ে জাহানারা বেগমের দিকে তাকাতেই পারছে না। জাহানারা বেগম যেন আকাশ থেকে পড়লেন কথাটা শুনতেই, আর অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠলেন, কি? কিন্তু কায়ান জাহানারা বেগমের প্রশ্নকেই উপেক্ষা করে বলে উঠল, এটা আমাদের ব্যক্তিগত বিষয়, তাই দয়া করে এর বাইরে থাকুন। আর এখন আমার ওয়াইফের কাছে ক্ষমা চাইবেন। কিছুক্ষণ আগে এই ক্ষমা চাওয়াটা আপনার করা উচিত ছিল। যেভাবে আপনি ওকে ডিসরেসপেক্ট করেছেন, তাই দেরি না করে বলুন। আমার হাতে সময় খুব কম, নাহলে কি করব ঠিক নেই। রিদিয়া কায়ানের বাহুতে মুখ লুকিয়ে বলে উঠল। প্লিজ এগুলো করবেন না, আমার আম্মুর অসম্মান হবে। কথাটা শোনা মাত্রই কায়ান জাহানারা বেগমের দিকে তাকিয়ে গর্জে বলে উঠল, এখানে কায়েন দেবীর আর্সেলানের ওয়াইফের অসম্মান হয়েছে। সে সরি টু মাই ওয়াইফ রাইট নাও। মাদার-ইন-ল, রাইট নাও মিন্স রাইট নাও। জাহানারা বেগম রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল। আমি দুঃখিত মিসেস আর্সলান। রিদিয়া যেন আর এইসব কিছু সহ্য করতে পারছে না। সে অসহায় হয়ে বলে উঠল, আম্মু! কিন্তু জাহানারা বেগম কোনো উত্তর দিলেন না। উল্টো ঘুরে গিয়ে বসে পড়ল বসার সিটগুলোতে। রিদিয়া বুঝতে পারছে তার আম্মু খুব কষ্ট পাচ্ছে, আর এই রাগগুলো সেই কষ্টর থেকেই আসছে। এই সম্পর্ক কেউ মেনে নেবে না তাদের পরিবারে। ঠিক সেই মুহূর্তে কায়ান আবার বলে উঠল, আমি এই মুহূর্তে মিসেস আর্সেলানকে এখানে রেখে যাচ্ছি, কিন্তু আমি চলে যাওয়ার পর যদি শুনি তার উপর একটু জোর প্রয়োগ করা হয়েছে, তাহলে পরিস্থিতি কারোর জন্য ভালো হবে না। কথাটা যেন সবার কানেই হুমকির মতো পৌঁছে গেল। রিদিয়া কায়ানের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এই মানুষটা নিজে আমাকে স্ত্রী মানতে চাইছে না, আর এদিকে আমার পরিবারকে শাসিয়ে যাচ্ছে। নিজে 100 বার বললো আমায় ঘৃণা করে, আবার আমার পরিবারের সামনে এমন ঢং করছে যেন আমায় কত ভালোবাসে। আমার আম্মুকে পর্যন্ত ছাড়লো না। কায়ান রিদিয়াকে নামিয়ে আবার বলে উঠল, আমি আরও কিছু কথা বলে যাচ্ছে, ঠিক যেগুলো বলতে এসেছিলাম, কিন্তু এসব ড্রামার জন্য সেগুলো আমার বলা হয়নি। ভালোই ভালো মেনে নিলে ভালো, না মানলে কায়েন দেবীর আর্সেলান আঙুল মড়িয়ে মারাতে জানে। তার কথা শেষ হতেই চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কারো বুঝতে বাকি নেই এই মানুষটা যখন এইভাবে বলছেন তখন কিছু একটা ঘটবেই, কিন্তু ঠিক কী বিস্ফোরণ ঘটতে যাচ্ছে তা কেউ আন্দাজ করতে পারছে না। সেই মুহূর্তেই কায়েন আবার ধীরে কিন্তু ঠান্ডা স্বরে বলে উঠল, আমার শাশুড়ি মার উদ্দেশ্যে বলছে, আপনার বড় মেয়ে মানে জারিয়া এই মুহূর্তে আমার ফ্রেন্ডের পাশে আছে, তোর ওয়াইফ হিসেবে। আমার ফ্রেন্ড গানশটের কারণে এই মুহূর্তে অপারেশন থিয়েটারে জীবনের মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তো ওদের নিয়ে কোনো রকম ঝামেলা সৃষ্টি করবেন না, আর যদি করেন then I will create hell for everyone। যেখান থেকে বের হওয়ার পথ কেউ খুঁজে পাবে না। রিদিয়া ছাড়া খান পরিবারের বাকি সবাই যেন একসঙ্গে চমকে উঠল। এই মুহূর্তে যেন কেউই ঠিক বুঝে উঠতে পারছে না কি হচ্ছে তাদের সঙ্গে। জাহানারা বেগম আর সহ্য করতে পারছেন না। তার চোখ ভরে উঠল জলে, ঠোঁট কাঁপছে, যেন এতক্ষণ ধরে নিজেকে সামলে রাখা রাগ অপমান সব কিছু ভেঙে পড়ছে। কিন্তু কায়ান সে একবারও সেদিকে তাকালো না। নির্লিপ্ত ভঙ্গিতে পা বাড়ালো বেরিয়ে যাওয়ার জন্য। ঠিক তখনই হঠাৎ থেমে গেল। পেছনে না তাকিয়েই মাহিয়া আর জিনিয়ার দিকে ইঙ্গিত করে ঠান্ডা স্বরে বলে উঠল, তোমরা দুজন যেহেতু আমার দুটো গাধাকে বিয়ে করেছ, তাই গাধা দুটো নিতে এলে সঙ্গে করে চলে যাও। আর হ্যাঁ, এই কথাগুলো শুধু আমার ওয়াইফের জন্য বলা হয়নি, আমার ওয়াইফের সিস্টারদের জন্য বলে গেলাম। তাদের উপর কোনো রকম জোর প্রয়োগ করা যেন না হয়। ইমলা বেগম যেন পারলে এই মুহূর্তে মাহিয়ার গালে ঠাস ঠাস করে চড় মেরে দেয়, কিন্তু পারছে না। এমন দৃষ্টি ছুড়ল মাহিয়ার দিকে, মনে হচ্ছে সব রাগ ওই দৃষ্টির মধ্যেই। মাহিয়া ভয়ে থরথর করে কেঁপে উঠল। জিনিয়া তো ভয়ে হাত মোছড়াতে মোছড়াতে মাথা নামিয়ে রাখল। দিকে কায়ান করিডোর বেয়ে যেতে যেতে নিজের ফোনটা বের করে এক নাম্বার ডায়াল করে কানে লাগিয়ে বলে উঠল,
Doruk, is the control seismic simulation is ready for blast? কায়ানের কথা শেষ হতেই ওপাশ থেকে এক দায়িত্বপূর্ণ কণ্ঠে বলে উঠল, ইয়েস বিগ বস, এভরিথিং ইজ রেডি, বাস আপনার অর্ডারের অপেক্ষায়। ওকে, গ্রেট। অপেক্ষা কিসের? মার্কো রোমানিক অপেক্ষা করানো ঠিক হবে না। তাকে বোঝাও সে ঠিক কী ভুল করেছে। এই বলে কায়ান ফোন কেটে দিল। লিফটে চড়তে চড়তে মনে মনে বিদ্রূপ কণ্ঠে বলে উঠল, তুই ঠিক কোথায় হাত দিয়েছিস? এবার বোঝাবো। আর কী করে বোঝাবো, জাস্ট ওয়েট কর। ওদিকে হাসপাতালের অন্য প্রান্তেই এখনও অপারেশন থিয়েটারের লাল বাতিটা জ্বলছে নিরবিচ্ছিন্নভাবে। জারিয়া এক কোণে দাঁড়িয়ে দুহাত তুলে এক নাগারে দোয়া পড়েই যাচ্ছে। তার থেকে একটু দূরে আইদিন, এমির, ক্রিস্টিয়ান আর অ্যালেক্স দাঁড়িয়ে আছে। চারজনের মুখেই চাপা উদ্বেগ। কেউ হাঁটছে এদিক ওদিক, কেউ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে। এই বলে কায়ান জারিয়ার সামনে গিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ভরসার কণ্ঠে বলে উঠল, চিন্তা করো না, আমার ভাই ঠিক হয়ে যাবে, আমি আছি না। তার চোখে এখন আর সেই আগুন নেই, বরং আছে এক অদ্ভুত নরম আশ্বাস। কায়ানের কণ্ঠটা শুনতেই জারিয়া নিজের দোয়ার জগৎ থেকে বেরিয়ে ভেজা চোখ মুছতে মুছতে এক ম্লান হাসি দিয়ে কায়ানের দিকে তাকিয়ে বলে উঠল, জানি বড় ভাইয়া, কিন্তু এই মনকে যে সান্ত্বনা দিতে পারছি না। এরপর কায়ান জারিয়ার মাথায় এক স্নেহের হাত বুলিয়ে বলে উঠল, ইউ আর ব্রেভ গার্ল। নিকো জানলে আমাকে রাগ করবে, বিকজ আমি তোমাকে সামলাতে পারছি না। তুমি যদি না চাও তোমার বড় ভাই বকা শুনুক, তাহলে এখনই কান্না বন্ধ করো। জারিয়া আবারও এক ম্লান হাসি দিয়ে চোখ মুছতে মুছতে বলে উঠল, না বড় ভাইয়া, আমি চাই না। কায়ান জারিয়ার মাথা থেকে হাত সরিয়ে এক মৃদু হাসি দিয়ে বলে উঠল। গুড গার্ল। এই বলে কায়ান জারিয়ার কাছ থেকে সরে গিয়ে ক্রিস্টিয়ান আর অ্যালেক্সের দিকে তাকিয়ে ধীম গলায় বলে উঠল, 12 জনের জন্য ডিনারের ব্যবস্থা করো। ক্রিস্টিয়ান ঘুরে বলে উঠল, 12 জন কে কে স্যার? তোমরা আর আমার ইনলসের ফ্যামিলি। আদেশ পেতেই ক্রিস্টিয়ান আর অ্যালেক্স ওখান থেকে যেতে লাগলো। ঠিক তখন কায়ান আবারও ধীম গলায় বলে উঠল, ক্রিশ্চিয়ান আমার ঘাটতের মাদার ইন ল খেতে চাইবে না, তখন বলে দিও যে ওনার সন ইন ল পাঠিয়েছে, তার কাছে যেন না ওয়ার্ড না পৌঁছে। ঘড়ির কাঁটার টিকটিক শব্দটা পর্যন্ত কানে কাটার মতো বিঁধছে। ঠিক তখনই অপেক্ষার অবসান হলো। অপারেশন থিয়েটারের দরজার উপরে জ্বলতে থাকা সেই ভয়ঙ্কর লাল আলোটা নিভে গেল। তার জায়গায় জ্বলে উঠল সবুজ আলো। মুহূর্তেই কায়ানের বুকটা যেন ধক করে উঠল। সে দ্রুত নিজের অস্থিরতা চাপা দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। চোখ দুটো দরজার দিকেই স্থির। কয়েক সেকেন্ড পর দরজাটা খুলে ডাক্তার বেরিয়ে এলেন। মুখে হালকা ক্লান্তির ছাপ, কিন্তু ঠোঁটে একটা আশ্বাসের হাসি। Mr. Arslan, he is out of danger now. The operation was successful. ইজ ইউ রিয়েলি ফাইন? থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। Thanks to you, Mr. Arsel, and যে আমাকে এইটুকু ভরসা করে আপনার বন্ধুর প্রাণ বাঁচানোর সুযোগটা দিয়েছেন। প্রায় 1 ঘন্টা পর কায়ানের ব্ল্যাক রেঞ্জ রোভারটি নিঃশব্দে এসে থামলো সেই উঁচু অট্টালিকার সামনে। গাড়ির পেছনের সিটে কায়ানের কোলে নিশ্চিন্তে শিশুর মতো ঘুমিয়ে আছে রিদিয়া, শান্ত, ক্লান্ত, নির্ভার। কায়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, যেন এই মুখটাই তার সমস্ত পৃথিবী। ড্রাইভার দরজা খুলতেই কায়ান তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিল। তারপর রিদিয়াকে বুকে আগলে গাড়ি থেকে নেমে পড়ল। ভারী পায়ে ভিআইপি লিফটে উঠে কয়েক সেকেন্ডে পৌঁছে গেল পেন্ট হাউসে। দরজা খুলতেই স্টাফরা এগিয়ে এলো, কিন্তু কায়ান শুধু এক ইশারায় সবাইকে সরে যেতে বলল। তার দৃষ্টি, তার উপস্থিতি সবই বলে দিচ্ছিল এই মুহূর্তে সে কাউকে চায় না। রিদিয়াকে কোলে নিয়েই ধীরে ধীরে নিজের রুমে ঢুকে সাবধানে শুইয়ে দিল সেই রাজকীয় গোল বিছানায়। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে থাকা টেবিলে থেকে রিমোট উঠিয়ে ঘরের সব আলো নিভিয়ে দিল সে। চারপাশে নেমে এলো নীরব গভীর অন্ধকার। কায়ান দরজার দিকে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ থেমে গেল। পরক্ষণেই পকেট থেকে ফোন বের করে সোফায় ছুঁড়ে ফেলে তাড়াতাড়ি ফিরে এলো আবার সেই বিছানার কাছেই। অন্ধকারে এই বিছানায় বসে রিদিয়াকে নিজের বুকে টেনে নিল, আঁকড়ে ধরল তাকে বুকের মধ্যে। রিদিয়া হালকা নড়ে উঠতেই কায়ান চমকে উঠল।
তাড়াতাড়ি তাকে আবার পুনরায় যত্ন করে শুইয়ে দিল, যেন কোনো ভুল করে ফেলেছে। তারপর খুব আলতো করে রিদিয়ার কপালে এক গভীর দীর্ঘ চুম্বন এঁকে দিল। রিদিয়ার ডান হাতটা নিজের দুই হাতের মাঝে নিয়ে একটার পর একটা নরম চুমু রাখতে লাগলো। তার চোখ ভিজে উঠেছে, শ্বাস ভারী হয়ে আসছে। গভীর অন্ধকারে রিদিয়ার হাতটায় কপাল ছুঁয়ে নিজের মনের ভাঙা কণ্ঠে নিঃশব্দে মনে মনে বলে উঠল, সরি মাই ব্রেথ। আমি তোমাকে আঘাত করেছি, তোমাকে এতটা কষ্ট দিয়েছি। সরি, আমি তোমাকে কাঁদিয়েছি, নিজের হাতেই তোমাকে দূরে ঠেলে দিয়েছি। আই নো এভরিথিং মাই ব্রেথ, আই নো এভরিথিং। আমার যে কিছু করার ছিল না, কারণ আমি তোমাকে ভালোবাসি। গড ড্যাম ইট, I love you so much. You never know how much I love you too. My soul Nishka. You are my soul Nishka. রিদিয়ার হাতে এক দীর্ঘ চুম্বন এঁকে আবার বলে উঠল, You are my breath. You are my world. আর আমি তোমার দুনিয়াকে কি করে নিজের থেকে আলাদা করবো সোল নিষ্কা?